একবার শুধু ভাবুন তো, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন দেশের কোনো পেট্রোল পাম্পে এক ফোঁটাও তেল নেই, কি হবে তখন? পরিস্থিতিটা আসলেই কিন্তু বেশ ভাবনার, তাই না? চলুন আজ আমরা ঠিক এমনই একটা কাল্পনিক কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে একটু বিশ্লেষণ করে দেখি। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর ভাবুন তো, এই অবস্থা যদি মাত্র একদিন বা দুদিনের জন্য না হয়, যদি টানা ৩০ দিন চলে, আমাদের দেশ কি তাহলে একদম থেমেই যাবে, নাকি আমরা টিকে থাকার কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে নেব? তো এই সংকটটা শুরু হওয়ার ঠিক প্রথম সপ্তাহেই এর ধাক্কাটা কিন্তু সরাসরি আমাদের প্রতিদিনের জীবনে এসে লাগবে। মনে হবে যেন চারপাশে সবকিছু হঠাৎ করে এক মুহূর্তে থমকে গেছে। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো, বুঝলেন? মানে একটা মাত্র সমস্যা, জ্বালানির অভাব, আর সেটা কিভাবে যে একের পর এক সংকট তৈরি করে পুরো সিস্টেমটাকেই ভেঙে ফেলে। দেখুন, জ্বালানি যেই শেষ, সাথে সাথে পরিবহন বন্ধ। আর পরিবহন বন্ধ মানেই তো সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা একদম ভেঙে পড়া। আর এর শেষ ফল কি? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া। প্রথম কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এর ভয়ঙ্কর প্রভাবটা চোখে পড়তে শুরু করবে। ডিজেল নেই, অকটেন নেই, তার মানে কি? বাস, ট্রাক, লঞ্চ সব অচল হয়ে পড়বে। আর এর মানে হল গ্রাম থেকে শহরে সবজি, মাছ, মাংসের মতো জিনিসপত্র আসা একদম বন্ধ। বাজারে দেখা দেবে মারাত্মক সংকট। যারা অফিসে যায় বা ছাত্রছাত্রী, তাদের ভোগান্তির তো কোনো শেষই থাকবে না। সবাই তখন ছুটবে রিকশা বা সাইকেলের দিকে। কিন্তু প্রশ্ন হল, এত বিশাল জনসংখ্যার চাপ কি শুধু রিকশা বা সাইকেল দিয়ে সামলানো সম্ভব? আচ্ছা, দ্বিতীয় সপ্তাহে গিয়ে কিন্তু এই সংকটটা আরও অনেক গভীর হয়ে উঠবে। প্রথম সপ্তাহের যে জনদুর্ভোগ, সেটাই এবার একটা ভয়াবহ অর্থনৈতিক সংকটের রূপ নেবে। মানে সংকটটা তখন আর শুধু রাস্তাতেই আটকে থাকবে না, এবার এটা সরাসরি আমাদের ঘরে আর দেশের অর্থনীতির যে মূল ইঞ্জিন, মানে আমাদের কলকারখানাগুলো, সেখানেও পৌঁছে যাবে। সংখ্যাটা দেখুন, আসলেই চমকে ওঠার মতো। দিনে ২০ থেকে ২২ ঘণ্টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই হতে পারে প্রতিদিনের লোডশেডিংয়ের পরিমাণ। কারণটা খুব সহজ। আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনের একটা বিরাট অংশই তো আসে ফার্নেস অয়েল আর ডিজেল দিয়ে চলা পাওয়ার প্ল্যান্ট থেকে। এখন তেলই যদি না থাকে, তাহলে এই কেন্দ্রগুলো তো একে একে বন্ধ হতে বাধ্য, তাই না? আর বিদ্যুৎ না থাকার সরাসরি প্রভাবটা পড়বে আমাদের শিল্প খাতের ওপর। এমনকি যেসব কারখানা গ্যাস দিয়ে চলে, সেগুলোতেও তো ব্যাকআপ জেনারেটর থাকে। আর সেই জেনারেটর চালাতেও কিন্তু ডিজেলই লাগে। সুতরাং বুঝতেই পারছেন, জ্বালানির অভাবে দেশের পুরো শিল্প উৎপাদন ব্যবস্থাটাই ভেঙে পড়ার একটা ঝুঁকি তৈরি হবে। এর ফল কি হবে? আমাদের অর্থনীতির যে প্রধান স্তম্ভ, মানে গার্মেন্টস সেক্টর, সেটা সহ সব ধরনের কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। আর উৎপাদন বন্ধ হওয়া মানেই তো হলো অর্থনীতিতে একটা বিরাট ধাক্কা লাগা। এবার আসা যাক তৃতীয় সপ্তাহে। পরিস্থিতি যখন এই পর্যায়ে পৌঁছাবে, তখন ব্যাপারটা আর শুধু অর্থনীতি বা সাধারণ মানুষের ভোগান্তিতেই আটকে থাকবে না। এটা তখন সরাসরি একটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াবে। প্রথমেই বলি কৃষি খাতের কথা। দেশের খাদ্য নিরাপত্তার উপর এটা হবে একটা বিরাট আঘাত। কারণ আমাদের সেচ পাম্পগুলোর বেশিরভাগই তো চলে ডিজেলে। এখন তেল না থাকলে সেচ বন্ধ, আর সেচ বন্ধ মানে ফসল উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। এর একটা লম্বা সময়ের প্রভাব কিন্তু দেশের খাদ্য মজুদের উপর পড়বে। কৃষির এই মারাত্মক সংকটের সাথে সাথেই আরেকটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আমাদের স্বাস্থ্য খাতে। দেশের পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থাটা বলতে গেলে এক কথায় অচল হয়ে পড়তে পারে। আর এর ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন সরাসরি ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এর প্রভাবটা যে ঠিক কতটা গুরুতর হতে পারে সেটা একটু ভাবা দরকার। ধরুন, হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিস পুরোপুরি বন্ধ, এমনকি জীবন বাঁচানোর জন্য যে জরুরি মেডিকেল সরঞ্জামগুলো চলে, সেগুলোর জেনারেটরও চলবে না তেলের অভাবে। ভাবুন তো অবস্থাটা। এর ফলে কিন্তু দেশ জুড়ে একটা ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় নেমে আসতে পারে। সংকটটা যখন চতুর্থ, অর্থাৎ শেষ সপ্তাহে গড়াবে, তখন অর্থনৈতিক চাপ আর বেঁচে থাকার লড়াইটা আমাদের সামাজিক স্থিতিশীলতাকে একটা মারাত্মক হুমকির মুখে ফেলে দেবে। একটা কথা আছে, আয় কমে যাওয়া এবং আকাশ ছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের ধৈর্য হতাশা ও ক্ষোভে পরিণত হবে। আর ঠিক এটাই ঘটবে তখন। ১ মাস ধরে চলতে থাকা এই সংকটের পর সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ তো ভেঙে যাবেই। আয় নেই, জিনিসের দাম নাগাড়ের বাইরে, সব মিলিয়ে মানুষের মধ্যে হতাশার ক্ষোভ জন্মানোটা খুবই স্বাভাবিক। আর এর ফলে সমাজে নানান ধরনের সমস্যা দেখা দেবে। অর্থনৈতিক অস্থিরতা তো বাড়বেই, তার উপর বিদ্যুৎ সংকটের কারণে ব্যাংকিং বা অনলাইন সার্ভিসগুলো প্রায় অকেজো হয়ে পড়বে। মানে জীবনযাত্রাটা আরও কতটা যে জটিল হয়ে উঠবে তা ভাবাই যায় না। তো এই যে এতক্ষণ ধরে আমরা একটা ভয়াবহ কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বললাম, এখান থেকে কিন্তু একটা অত্যন্ত জরুরি শিক্ষা নেওয়ার আছে।
এই সংকটটা একদিকে যেমন আমাদের দুর্বলতার জায়গাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তেমনি কিন্তু সমাধানের পথটাও বাতলে দেয়। এর চূড়ান্ত ফলাফল কি হতে পারে জানেন? মাত্র 1 মাসের জ্বালানি সংকট আমাদের দেশের অর্থনীতিকে কয়েক বছর পিছিয়ে দিতে পারে। এটা কিন্তু কোনো ছোটখাটো ধাক্কা না, এটা রীতিমতো একটা জাতীয় বিপর্যয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল শিক্ষাটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে পরিবহন, বিদ্যুৎ আর কৃষিখাতে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর এই যে আমাদের অন্ধের মতো নির্ভরতা। তাহলে সমাধান কি? সমাধান হলো বিকল্প আর নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে ঝোঁকা। যেমন ধরুন সৌরশক্তি। আমাদের এমন একটা জ্বালানি পরিকাঠামো তৈরি করতেই হবে যা অনেক বেশি স্থিতিশীল আর বৈচিত্র্যময়। এই পুরো বিশ্লেষণ শেষে একটাই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে থেকে যায়। আর এই প্রশ্নটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা একটা সতর্ক বার্তাও। আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়টাকে নিয়ে এখনই খুব গুরুত্ব দিয়ে ভাবার সময় এসে গেছে, যাতে এই ধরনের কোনো কাল্পনিক পরিস্থিতি কোনোদিনও যেন বাস্তব হয়ে আমাদের সামনে না দাঁড়ায়।